লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে আনা কারেনিনার 40তম পর্ব। ভ্রন্সকি চলে গেল। জানালায় দাঁড়িয়ে আনা নিজেকেই বলল, সব শেষ। আর সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভে গেলে অন্ধকারে তার যে অনুভূতি হয়েছিল আর যে অনুভূতি তার মনে জেগেছিল, সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে এই দুয়ে মিশে একাকার হয়ে গেল। তীব্র ভয়ে তার অন্তর ভরে উঠল। ঘরটা পার হয়ে ঘন্টার দড়িটাতে সজোরে টান দিয়ে সে চেঁচিয়ে বলে উঠল, না না, এ হতে পারে না। একা একা তার এত বেশি ভয় করতে লাগলো যে পরিচারকের আসার অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে দেখা করতে বেরিয়ে গেল। খুঁজে দেখো কাউন্ট কোথায় গেল, সে বলল। পরিচারক জানালো, ভ্রন্সকি আস্তা বলে গেছে। তিনি আমাকে বললেন, আপনি যদি কোথাও বেরোতে চান গাড়িটা এক্ষুনি ফিরে আসবে। খুব ভালো, কিন্তু একটু দাঁড়াও, আমি তাকে একটা হাত চিঠি লিখে দিচ্ছি। সেটা দিয়ে মিখাইলকে এখনই আস্তা বলে পাঠিয়ে দাও, এখনই। আনা টেবিলে বসে লিখল, আমারই দোষ। বাড়ি এসো, এ নিয়ে কথা হবে। ঈশ্বরের দোহাই অবশ্যই এসো, আমার ভয় করছে। চিঠিটা সিল করে লোকটির হাতে দিল। একা থাকতে ভয় পাওয়ায় সে লোকটির সঙ্গেই ঘর থেকে বেরিয়ে নার্সারিতে গেল। একটা ভুল হয়েছে, এ তো সে নয়। কোথায় সেই নীল চোখ, সেই মিষ্টি ভীরু হাসি? সের্গেইর পরিবর্তে তার মোটাসোটা গোলাপি গালের মেয়েটিকে দেখে এই কথায় আনার প্রথমে মনে হলো। মনের গোলমালে সে আশা করেছিল যে নার্সারিতে সের্গেইকেই দেখতে পাবে। ছোট মেয়েটি টেবিলে বসে জলের বোতলের মুখটা বারবার সশব্দে টেবিলের উপর ঠুকছিল। এবার সে কালো চোখের মণি দুটোকে মেলে ধরে হা করে মায়ের দিকে তাকিয়ে রইল। ইংরেজ শিক্ষয়িত্রীর প্রশ্নের জবাবে সে জানালো যে সে ভালো আছে, আর পরদিনই তারা গ্রামে চলে যাবে। তারপর মেয়েটির পাশে বসে বোতলের মুখটাকে তার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে মজা করতে লাগলো। কিন্তু ভ্রু দুটি তুলে মেয়েটি এমন জোরে জোরে খিলখিল করে হেসে উঠল যে আনার চোখের সামনে ভ্রন্সকির মুখটাই ভেসে উঠল। কোনো রকমে কান্নাটাকে চাপা দিয়ে সে ছুট্টে ঘর থেকে বেরিয়ে গেল। সবই কি শেষ হয়ে যেতে পারে? না, সে অসম্ভব, আনা ভাবল। ভ্রন্সকি ফিরে আসবে, কিন্তু সেই মেয়েটির সঙ্গে কথা বলার সময় তার সে হাসি, সেই খুশি খুশি ভাব, তার কি ব্যাখ্যা সে দেবে? কোনো ব্যাখ্যাই যেন সে না দেয়। আমি তাকে বিশ্বাস করব, তাকে বিশ্বাস না করে যে আমার কোনো উপায় নেই। সে পথে আমি যেতে চাই না। আনা ঘড়ির দিকে তাকালো, 12 মিনিট হয়ে গেছে। আমার চিঠি পেয়ে সে ফিরে আসছে, এখনই এসে পড়বে। আরও 10 মিনিট। আর যদি না আসে? না না, তাকে আসতেই হবে। আরে, আমার চোখের জল তো তাকে দেখতে দেব না। এখনই গিয়ে মুখটা ধুয়ে ফেলবো। আহারে, চুল কি বেঁধেছি? আনা মনে করতে পারল না। চুলে হাত বুলিয়ে নিল। হ্যাঁ, চুল বাঁধা হয়েছে, কিন্তু কখন যে বেঁধেছি একটুও মনে নেই। নিজের আঙ্গুলকে বিশ্বাস করতে না পেরে সে আয়নায় দেখতে গেল সত্যি চুলে চিরুনি চালিয়েছে কিনা। চালিয়েছে, কিন্তু কখন চালিয়েছিল তা মনে করতে পারল না। ওকে, যে জ্বরতপ্ত মুখের ঝকঝকে দুটি চোখ সভয়ে তার দিকে চেয়ে আছে, সেদিকে চোখ পড়তেই আনা নিজেকে প্রশ্নটা করল, আরে, এ তো আমি। সে বুঝতে পারল, আর নিজের পূর্ণাবয়ব প্রতিকৃতিটা দেখতে দেখতে সহসা তার মনে হলো ভ্রন্সকি তার শরীরটা চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। তার বুকের ভিতরটা শিউরে উঠল। কাঁধ দুটো তুলে নিজের হাতটায় ঠোঁটের উপর চেপে ধরে তাতে চুমো খেল। এ কী করছি? আমার কি মাথা খারাপ হয়ে গেল? আনা শোবার ঘরে চলে গেল। সেখানে আনুশকা গোছগাছ করছিল। আনুশকা! দাসীর সামনে গিয়ে আনা ডাকলো, কিন্তু তাকে কি বলবে ভেবে পেল না। যেন বুঝতে পেরেছে এমনই ভাব দেখে আনুশকা বলল, আপনি তো বাইরে গিয়ে দারিয়া আলেকজান্দ্রাবনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দারিয়া আলেকজান্দ্রাবনার সঙ্গে? হ্যাঁ, আমি যাব। 15 মিনিট যেত, 15 মিনিট আসতে। সে আসছে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। ঘড়িটা বের করে দেখল। আমাকে এই অবস্থায় রেখে সে চলে গেল কেমন করে? কোনো রকম মিটমাট না করে সে আছে কেমন করে?
জানালায় গিয়ে রাস্তার দিকে তাকালো। এতক্ষণেতে ফিরে আসা উচিত ছিল, কিন্তু সে বোধহয় হিসাবে ভুল করেছে। ঠিক কখন ভ্রনস্কি গেছে সে সময়টা স্মরণ করে আনা মিনিট গুনতে শুরু করলো। নিজের ঘড়িটা মেলাবার জন্য বড় ঘড়ির দিকে যেতে যেতে একটা গাড়ির শব্দ কানে এলো। জানালা দিয়ে তাকিয়ে দেখলো ভ্রনস্কির গাড়ি, কিন্তু সিঁড়ি দিয়ে কেউ উঠে এলো না। নিচেই কথাবার্তা শোনা গেল। যে লোকটাকে সে চিঠি দিয়ে পাঠিয়েছিল সেই গাড়ি নিয়ে ফিরে এসেছে। আনা তার কাছেই গেল। আমি কাউন্টকে ধরতে পারিনি। তিনি নিজনি গবদর্দ রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছেন। সে কি বলল? কি? লালমুখ মিখাইল তার চিঠিটাই তার হাতে ফেরত দিলে আনা প্রশ্ন করল। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল সে তো চিঠিটা দেখেইনি। এই চিঠিটা নিয়ে কাউন্টেস ভ্রনস্কির দেশের বাড়িতে চলে যাও। পত্ত চেনো, এখনই আমাকে জবাব এনে দেবে, আনা তাকে বলল। আর আমি কি করব? আনা ভাবতে লাগলো। হ্যাঁ, আমি গিয়ে ডলির সঙ্গে দেখা করব। যেতেই হবে, নইলে আমি পাগল হয়ে যাব। আর ভ্রনস্কিকে তো একটা তারও করে দিতে হবে। আনা আসনে বসে একটা টেলিগ্রাম লিখে ফেলল। তোমার সঙ্গে কথা বলতে চাই, অবিলম্বে ফিরে এসো। টেলিগ্রামটা পাঠিয়ে দিয়ে সে পোশাক বদলাতে গেল। সাজ পোশাক শেষ করে সে অনুষ্কার চোখের দিকে তাকালো। সে দুটি ধূসর চোখ সহানুভূতিতে ভরা। ফুপিয়ে কাঁদতে কাঁদতে অসহায়ভাবে ভেঙে পড়া একটা চেয়ারে বসে আনা বলে উঠল, অনুষ্কা সোনা, এখন আমি কি করব? এত ভেঙে পড়ছেন কেন আনা আর্কাদিয়েভনা? আপনি তো জানেন এরকম হয়েই থাকে। এখন জানতো, বাইরে গেলেই অনেক ভালো লাগবে, দাসী বলল। নিজেকে সংযত করে উঠে দাঁড়িয়ে আনা বলল, হ্যাঁ আমি যাব। আমি যাবার পরে যদি কোনো টেলিগ্রাম আসে তাহলে দাঁড়িয়ে আলেকজান্দ্রাবনার কাছে পাঠিয়ে দিও। না, আমি নিজেই ফিরে এসে নেব। কোনো রকম চিন্তা ভাবনা নয়, আমাকে কিছু করতেই হবে, আমাকে চলে যেতেই হবে। আসলে কথা হলো এ বাড়ি ছেড়ে যাওয়া। বুকের ভিতর হাতুড়ির ঘা শুনতে শুনতে আনা সভয়ে কথাগুলো বলল। দ্রুত পায়ে বাইরে গিয়ে সে গাড়িতে চাপল। বক্সে উঠবার আগেই পিয়তর শুধালো, কোথায় যাবেন মা জননী? জনমেঙ্কাই, অবলন্স্কিদের বাড়ি। এখন আবহাওয়া বেশ পরিষ্কার। সারা সকাল বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আকাশ পরিষ্কার। বাড়ির ছাদ, রাস্তার দুপাশের পতাকা, রাস্তার পাথর, গাড়ির চাকা, চামড়া, তামা ও পিতলের সরঞ্জাম, মে মাসের রোদে সব কিছু চকচক করছে। 3টে বাজে। পথে লোক চলাচল সব চাইতে বেশি। আরামদায়ক গাড়ির এক কোণে বসে ঘোড়া দুটির দুলকি চালের সঙ্গে গাড়ির স্প্রিংয়ের উপর ঈষৎ দুলতে দুলতে গত কয়েকদিনের কথা মনে করে এখন আর আনার আগের মতো তত খারাপ লাগছে না। মৃত্যুর চিন্তা এখন আর তত স্পষ্ট ও ভয়ঙ্কর হয়ে দেখা দিচ্ছে না। আসলে মৃত্যুকে এখন আর অনিবার্য বলেই মনে হচ্ছে না। এই অসম্মানকে মেনে নেবার জন্য এখন সে নিজেকেই দোষ দিতে লাগলো। নিজেকে আমি সম্পূর্ণ সঁপে দিয়েছি, তার কাছে ক্ষমা ভিক্ষা করেছি, সব দোষ নিজের ঘাড়ে নিয়েছি। কেন? তাকে ছাড়া আমি বাঁচতে পারি না? এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে সে রাস্তার বিজ্ঞাপন পড়তে লাগলো। হ্যাঁ, ডলিকে সব কথা বলবে। সে ভ্রনস্কিকে পছন্দ করে না, এ কথা বলা বেদনাদায়ক, লজ্জাকর, তবু সব তাকে বলবে। সে আমাকে ভালোবাসে, আমি তার পরামর্শই নিব। ভ্রনস্কির কাছে আত্মসমর্পণ করব না। সে যে আমাকে আমার কি কর্তব্য বলে দেবে তা হবে না। শেষ পর্যন্ত ডলিও বলবে, দ্বিতীয় স্বামীকে ছেড়ে গেলে আমি ভুল করব, যেন আমি ঠিক করতেই চেয়েছি কোনো দিন। আমি আর পারছি না, অস্ফুট স্বরে সে বলল। তখন তার প্রায় কেঁদে ফেলবার মতো অবস্থা, কিন্তু পর মুহূর্তেই দুটি মেয়েকে হাসতে দেখে সে ভাবল, এদের এত হাসি কেন? মনে হয় ভালোবাসার জন্য। ওরা তো জানে না ভালোবাসা কত নিরানন্দময়, কত ছোট করে দেয় মানুষকে। রাজপথ, ছেলে মেয়েরা, 3টি ছেলে ঘোড়া ঘোড়া খেলছে। সের্গেই, সব কি হারাবো, অথচ তাকে ফিরে পাবো না? হ্যাঁ, তাকে যদি ফিরে না পায় তাহলে তো আমার সবই গেল। ভ্রনস্কি হয়তো ট্রেন ধরতে পারেনি, বাড়িতেই ফিরে গেছে। আবার সেই কথা ভাবছি, নিজেকে ছোট করতে চাইছি। ডলির কাছেই যাব, তাকে সব কথা বলবো।
আমার বড় দুঃখ, এ দুঃখ আমার প্রাপ্য, সব দোষ আমার, তবুও আমি বড় দুঃখী, আমাকে সাহায্য করো। এই ঘোড়া, এই গাড়ি, তার গাড়িতে বসেছি বলে আমি নিজেকে কত ঘৃণা করি। তো সব কিছুই তো তার, কিন্তু এই শেষবার। ডলিকে কি বলবে মনে মনে সেই কথা ভাবতে ভাবতে ইচ্ছে করেই মনটাকে বিষে ভরে তুলে আনা সিঁড়ি দিয়ে উঠে গেল। কোনো অতিথি আছেন কি? হলে পৌঁছে জিজ্ঞাসা করল। একাতারিনা আলেকজান্দ্রাবনা লেভিনা, পরিচারক উত্তর দিল। কিটি? যে কিটির সঙ্গে ভ্রন্সকি প্রেমে পড়েছিল, আনা ভাবল। যে কিটির কথা এখনও সে কত বলে, তাকে বিয়ে করেনি বলে দুঃখ করে, আমাকে সে ঘৃণা করে, আমার সঙ্গে তার জীবনটাকে জড়িয়েছি বলে দুঃখ করে। দুই বোন বাচ্চার খাওয়া নিয়ে আলোচনা করছিল, এমন সময় আনা সেখানে গেল। তার সঙ্গে দেখা করতে ডলি একাই বেরিয়ে এলো। তাহলে তোমরা এখনো যাওনি? আমি তো নিজেই তোমাদের ওখানে যাব ভেবেছিলাম, আজই স্তেবের চিঠি পেয়েছি। কিটিকে দেখবার আশায় চারিদিকে তাকিয়ে আনা বলল, আমরাও পেয়েছি একটা টেলিগ্রাম। সে লিখেছে কারেনিন যে কী চায় তা সে বুঝতে পারছে না, কিন্তু একটা জবাব না পাওয়া পর্যন্ত সেও নড়বে না। আমি ভেবেছিলাম তোমার কাছে কোনো অতিথি এসেছে। চিঠিটা পড়তে পারি কি? ডলি বিব্রত হয়ে বলল, কিটি এসেছে, নার্সারিতে আছে, সে খুব অসুস্থ। আমিও তাই শুনেছি, চিঠিটা পড়তে পারি কি? এনে দিচ্ছি। ভেবো না যে সে আপত্তি করেছে, বরং ঠিক উল্টো, স্তেপ তো অনেক আশা রাখে। দরজার কাছে থেমে ডলি বলল, আমারও কোনো আশা নেই, এমনকি ইচ্ছাও নেই। আনা বলল, এটা কি রকম? আমার সঙ্গে দেখা করলে কি কিটি ছোট হয়ে যেত? একা একা আনা ভাবতে লাগলো, হয়তো সে ঠিকই ভেবেছে। তাহলেও আমার সঙ্গে এরকম ব্যবহার করা তার সাজে না। সেও তো ভ্রন্সকের প্রেমে পড়েছিল। আমি জানি আমার বর্তমান অবস্থায় কোনো শ্রদ্ধেয়া নারী আমাকে গ্রহণ করতে পারে না। তার জন্য সব কিছু ত্যাগ করার প্রথম মুহূর্ত থেকেই আমি তা জানি। আর এই আমার পুরস্কার। ওহ, তাকে যে আমি কত ঘৃণা করি! কেন এখানে এলাম? এখানে যে আরও খারাপ লাগছে, আরও অপমান বোধ হচ্ছে। অন্য ঘর থেকে দুই বোনের কথা ভেসে আসছে। এখন আমি ডলিকে কি বলতে পারি? আমার দুঃখের কথা কিটিকে জানতে দিয়ে তার পিঠ চাপড়ানি সহ্য করব কি? না, ডলি বুঝবে না। তাকেও কিছুই বলবার নেই। একমাত্র সান্ত্বনা পেতে পারি কিটির সঙ্গে দেখা করে, তাকে যদি বোঝাতে পারি যে আমি প্রতিটি মানুষকে, প্রতিটি জিনিসকে ঘৃণা করি আর অন্য সব কিছুকেই তুচ্ছ জ্ঞান করি। ডলি চিঠিটা নিয়ে এলো। সেটা পড়ে কোনো কথা না বলে আনা চিঠিটা ফেরত দিল। বলল, এসবই আমি জানি, এসবে তা আমার কোনো আগ্রহ নেই। কৌতূহলের সঙ্গে আনার দিকে তাকিয়ে ডলি বলল, সে কি? আমার তো বরং অনেক আশা। আনাকে সে আগে কখনো এতখানি বিরক্ত হতে দেখেনি। জিজ্ঞাসা করল, তোমরা কবে যাচ্ছ? আনা চোখ কুঁচকে শূন্যে তাকিয়ে রইল, কোনো জবাব দিল না। দরজার দিকে তাকিয়ে আরক্ত মুখে বলল, কিটি কি আমাকে দেখে লুকিয়েছে? কি বাজে কথা! সে বাচ্চাটাকে দেখছে। বাচ্চাটার শরীরও ভালো যাচ্ছে না। আমি ওকে পরামর্শ দিচ্ছিলাম, ও খুব খুশিতে আছে, এখনই আসবে। মিথ্যে বলতে অভ্যস্ত নয় বলে ডলি কোনো রকমে কথাগুলো বলল। আরে, এই তো এসে পড়েছে। আনা এসেছে শুনে কিটি তার সঙ্গে দেখা করতে চায়নি, কিন্তু ডলি পিড়াপিড়ি করেছে। বেশ চেষ্টা করে কিটি ঘরে ঢুকল। তার মুখ লাল হয়ে উঠল। আনার কাছে গিয়ে সে তার হাতটা বাড়িয়ে দিল। কাপা গলায় বলল, খুব খুশি হলাম। এই পাপিয়সী নারীর প্রতি বিরূপ মনোভাব ও তার প্রতি সহৃদয় ব্যবহারের চেষ্টা, এই দুইয়ের মধ্যে একটা সংঘাতের চিহ্ন কিটির মধ্যে প্রকাশ পেলেও আনার সুন্দর সংবেদনশীল মুখটা দেখেই কিটির মনের বিরূপতাটা কেটে গেল। তুমি যদি আমার সঙ্গে দেখা না করতে, তাহলেও আমি অবাক হতাম না। এখন সব কিছুই আমার সয়ে গেছে। তুমি কি অসুস্থ হয়েছিলে? হ্যাঁ, তুমি অনেক বদলে গেছো, আনা বলল। আনার চোখের শত্রুতার ভাব কিটির দৃষ্টি এড়ালো না। অনেক দুঃখেই আনার মনে শত্রুতার ভাব বাসা বেঁধেছে, এ কথা বুঝে কিটি বরং তার জন্য দুঃখিতই হলো। কিটির অসুখ, বাচ্চাটার কথা, স্তেভের কথা, এই সব নিয়েই সকলে আলোচনা করতে লাগলো। কিন্তু স্পষ্টতই বোঝা গেল যে এসবে আনার কোনো আগ্রহ নেই। সে দাঁড়িয়ে বলল, তোমাদের কাছ থেকে বিদায় নিতেই এসেছিলাম। তোমরা কবে যাচ্ছ?
আবারও আনা কোনো জবাব দিল না, কিটির দিকে ঘুরে দাঁড়ালো। হেসে বলল, তোমাকে দেখে খুশি হলাম। সকলের মুখে, এমনকি তোমার স্বামীর মুখেও তোমার কথা এত শুনেছি। সে আমার সঙ্গে দেখা করেছিল, আর তাকে আমার প্রচণ্ড ভালো লেগেছিল। কথাটার মধ্যে একটা দুষ্ট বাসনা ছিল। তিনি এখন কোথায়? আবার সলজ্জভাবে কিটি বলল, গ্রামে ফিরে গেছে। তাকে আমার প্রীতি জানিও, ভুলো না কিন্তু। ভুলব না। সমবেদনার সঙ্গে আনার দিকে তাকিয়ে কিটি বলল, আচ্ছা তাহলে বিদায়। ডলিকে চুমু খেয়ে কিটির হাতে চাপ দিয়ে আনা দ্রুত পায়ে চলে গেল। তখন কিটি বলল, ঠিক সেই রকমই আছে, তেমনই আকর্ষণীয়, কিন্তু ওকে ঘিরে যেন একটা কারুণ্য বিরাজ করছে, ভীষণভাবে করুণ। ডলি বলল, ও যেন আজ সেই মানুষ নয়। হলে যখন ওকে বিদায় দিলাম তখন মনে হলো ওর চোখে বুঝি জল এসে গেছে। আনা যখন গাড়িতে উঠল তখন তার অবস্থা বাড়ি থেকে বের হবার সময়কার অবস্থার চাইতেও শোচনীয়। কিটির হাতে আক্রান্ত ও প্রতিহত হবার মনোভাব যুক্ত হয়েছে তার অন্য সব দুঃখের সঙ্গে। কোথায় যাব? বাড়ি? প্রিয়তর জানতে চাইল। হ্যাঁ, বাড়ি। কোথায় যাবে সে কথা না ভেবে আনা বলে দিল। দুটি লোককে রাস্তা দিয়ে যেতে দেখে আনা ভাবল, ওরা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, যেন ভয়ঙ্কর দুর্বোধ্য ব্যাখ্যার অতীত কিছু দেখছে। এত তীব্রতার সঙ্গে একজন আরেকজনকে কি বলছে? ডলিকে বলতে চেয়েছিলাম, না বলে ভালোই করেছি। আমার কষ্ট নিয়ে সে কি মজাটাই না পেত। অবশ্য সে ভাবটা সে গোপন করেই রাখত, কিন্তু আসলে যে সুখের জন্য সে লালায়িত, সেই সুখ ভোগ করতে গিয়ে আমি শাস্তি পেয়েছি। দেখে সে খুশি হতো, আরও বেশি খুশি হতো কেটি। আমি যে তার ভিতরটাও দেখতে পেয়েছি। সে তো জানে তার স্বামীর প্রতি আমার অনুরাগ একটু বেশিই ছিল। তাই তো সে আমাকে ঈর্ষা করে, ঘৃণা করে। তার চোখে আমি একটা ভ্রষ্টা নারী। আমি ভ্রষ্টা হতাম তো তার স্বামীকে আমার প্রেমে ডুবিয়ে দিতে পারতাম, ইচ্ছে করলেই পারতাম, ইচ্ছে করেও ছিলাম। সে আমাকে ঈর্ষা করে, আমাকে ঘৃণা করে। আমরা সকলেই একে অন্যকে ঘৃণা করি, আমি কিটিকে, কিটি আমাকে, এটাই সত্য। সে বাড়ি ফিরে এলে কথাটা তাকে বলবো। আনা হেসে নিজেই বলল, কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে গেল যে মজার কথা বলবার মতো কেউ তো তার নেই। আর সত্যি মজার কথাও এটা নয়, সবই বিরক্তিকর। সান্ধ্য উপাসনার ঘণ্টা বাজছে, আর ওই বণিকটি কেমন একান্তভাবে বুকে ক্রুশ চিহ্ন আঁকছে, যেন কোনো একটা কিছু হারাবার ভয় তাকে পেয়ে বসেছে। এইসব গির্জার ঘণ্টা, এইসব আড়ম্বর, এসব কেন আছে? পরস্পরের প্রতি আমরা যে ঘৃণা পোষণ করি তাকে লুকিয়ে রাখবার জন্যই তো। ইয়াসভিন বলে সে আমার শার্ট খুলে নিতে চায়, আর আমি চাই তার শার্ট খুলে নিতে। এই তো আসল সত্য। এইসব কথা ভাবতে ভাবতেই গাড়িটা তাদের বাড়ির দরজায় থামতেই তার চিন্তার সুতো কেটে গেল। দারোয়ানকে তার দিকে আসতে দেখে তবে তার মনে পড়ে গেল যে সে একটা চিঠি ও একটা টেলিগ্রাম পাঠিয়েছিল। কোনো জবাব এসেছে কি? সে জিজ্ঞাসা করল। দেখছি বলে দারোয়ান ডেস্কের কাছে গেল। টেলিগ্রামের পাতলা চৌকো খামটা পেয়ে সেটা এনে আনার হাতে দিল। 10টার আগে ফিরতে পারবো না, ভ্রন্সকি, সে পড়ল। আর পত্রবাহকটি ফিরে আসেনি? না, দারোয়ান জবাব দিল। তাই যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে তাও আমি জানি। নিজের মনে আনা কথাটা বলল। তারপর ক্রমবর্ধমান ক্রোধ ও প্রতিহিংসার তাড়নায় সে ছুটে উপরে উঠে গেল। আমি নিজেই তার কাছে যাব, তাকে চিরদিনের মতো ছেড়ে যাবার আগে সব কথা তাকে বলে যাব। ভাবল, এই লোকটাকে যত ঘৃণা আমি করেছি তেমন আর কাউকে নয়। র্যাকের উপর তার টুপিটা দেখে সে বিতৃষ্ণায় শিউরে উঠল। সে বুঝতে পারল না যে ভ্রন্সকির টেলিগ্রামটা এসেছে তার টেলিগ্রামের জবাবে। তার চিঠিটা ভ্রন্সকি এখনো পায়নি। মনের চোখে আনা দেখতে পেল ভ্রন্সকি শান্ত মনে তার মা ও প্রিন্সেস সরকিনার সঙ্গে কথা বলছে, আর আনার দুঃখ নিয়ে আনন্দে বিগলিত হচ্ছে। আনা নিজের মনে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি যাব। কিন্তু কোথায় যাবে সেটা সে তখনও জানে না। শুধু জানে এই ভয়ঙ্কর বাড়িতে যে কষ্ট সে সহ্য করছে তার থেকে দূরে কোথাও তাকে যেতেই হবে। এইসব চাকর, দেয়াল, আসবাবপত্র সব কিছুই তার ক্রোধ ও ঘৃণাকে জাগিয়ে তুলেছে, তাকে যেন পিষে মারছে। এখনই রেলওয়ে স্টেশনে যেতে হবে। সেখানে তাকে না পেলে চলে যাবে কাউন্টেসের বাড়ি।
তার মুখোশ খুলে দেবে। আনা কাগজ খুলে ট্রেনের সময় দেখল। 8টা 2 মিনিটে একটা সান্ধ্য ট্রেন আছে, এখনো সময় আছে। ঘোড়া বদলে দেবার হুকুম দিয়ে আনা কয়েক দিনের মতো জামা কাপড় গুছিয়ে নিল। সে জানে এ বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না। আবছাভাবে নানা কথা ভেবে শেষ পর্যন্ত স্থির করল, স্টেশনে অথবা কাউন্টেসের গ্রামের বাড়িতে যাই ঘটুক না কেন, নিজনি নবগড় রেলপথের প্রথম বড় শহরে একটা টিকিট কেটে সে সেখানেই নেমে পড়বে। টেবিলে ডিনার সাজানো ছিল। সেখানে গিয়ে এক টুকরো রুটি মাখন মুখে দিয়ে, সব খাবারের গন্ধই বিরক্তিকর মনে হয়, গাড়ি আনতে হুকুম দিয়ে বেরিয়ে গেল। ইতোমধ্যেই রাস্তার উপর বাড়িটার ছায়া পড়েছে। শেষ সূর্যের আলোয় সন্ধ্যাটা পরিষ্কার ও আতপ্ত। আনার জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো আনুশকা। প্রিয়তর সেগুলো গাড়িতে তুলল। কোচন তো আগেই চটেছিল। সকলের মনেই আনার প্রতি ঘৃণার ভাব, আর তারাও যা কিছু বলল, যা কিছু করলো, তাতেই আনা বিরক্তি বোধ করতে লাগলো। তোমাকে দরকার হবে না প্রিয়তর। কে আপনাকে টিকিট কেটে দেবে ম্যাম? তোমার যেমন ইচ্ছা, আমার কাছে সবই সমান। আনা সোজা উত্তর দিল। প্রিয়তর লাফ দিয়ে বক্সে উঠে হাত দুটি ভাঁজ করে কোচওয়ানকে বলল, রেলওয়ে স্টেশনে চালাও। যেখানে ছিলাম আবার সেখানেই ফিরে এসেছি। আবার সব কিছুই আমার কাছে পরিষ্কার হয়ে এসেছে। গাড়ির দুলুনিতে ঈষৎ দুলতে দুলতে আনা নিজের মনে কথাগুলো বলল। গাড়িটা তখন পাথরের রাস্তা ধরে এগিয়ে চলেছে। রাস্তার দুপাশের শোভাগুলো সীমাহীন শোকযাত্রায় একের পর এক সরে যাচ্ছে। সর্বশেষ কি কথা ভেবে আমি এত খুশি হয়েছিলাম? আনা স্মৃতির পাতা হাতড়াতে লাগলো। হ্যাঁ, ইয়াসভিনের সেই কথা, জীবন সংগ্রাম ও ঘৃণা, এরাই মানুষকে এক সূত্রে বেঁধে দেয়। গিয়ে কোনো লাভ নেই। একদল যাত্রী 4 ঘোড়ার গাড়িতে চেপে গ্রামে চলেছে ছুটি কাটাতে। তাদের লক্ষ্য করে আনা মনে মনে কথাটা বলল, যে কুকুরটাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছ, সেও তোমাদের কাজে লাগবে না। নিজের কাছ থেকে তো কেউ ছাড়া পাবে না। প্রিয়তরকে ঘাড় ঘোরাতে দেখে সেও সেই দিকেই তাকালো। কারখানার একটি মাতাল মজুরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ওই লোকটা তবু অনেক ভালো আছে, সে ভাবল। অনেক আশা নিয়েও কাউন্ট ভ্রনস্কি ও আমি সুখী হতে পারিনি। এই প্রথম একটা উজ্জ্বল আলোয় আনা তাদের সম্পর্কটাকে দেখতে চেষ্টা করলো। আমার মধ্যে সে কি চেয়েছিল? ভালোবাসার চাইতেও বেশি করে চেয়েছিল নিজের অহংকারকে তুষ্ট করতে। তাদের ঘনিষ্ঠতার প্রথম দিকের কথা তার মনে পড়ল। তার কথা, তার মুখের ভাব, সবাই তখন ছিল একটা অনুগত কুকুরের মতোই নিজ। এখন সব কিছুতে সেটাই প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, অহংকারের পরিতৃপ্তির জয় গৌরব সে লাভ করেছিল। অবশ্য ভালোবাসাও ছিল, কিন্তু বেশিরভাগই ছিল জয়ের অহংকার। আমাকে নিয়েই ছিল তার গর্ব। আজ সব শেষ হয়ে গেছে। গর্ব করার আর কিছু নেই। গর্ব নয়, লজ্জা। আমার কাছ থেকে যতটা পেরেছে নিয়েছে। আজ আর আমাকে তার কোনো প্রয়োজন নেই। তার কাছে আমি একটা বোঝা মাত্র। আমাকে অসম্মান করতে সে চায় না। কাল তো মুখ ফসকে বলেই ফেলেছে, সে চায় বিবাহ বিচ্ছেদ, চায় বিবাহ। সে আমাকে ভালোবাসে, কিন্তু কেমন করে? সব রস তো শুকিয়ে গেছে। না, আমাকে দিয়ে এখন আর তার খিদে মেটে না। আমি যদি তাকে ছেড়ে যাই, তাহলে সে মনে মনে খুশি হবে। এই অনুমান মাত্র নয়, যে সন্ধানী আলোয় মানুষের জীবন ও মানবিক সম্পর্কের তাৎপর্য তার কাছে আজ ধরা পড়েছে, তাতেই এই সত্য তার কাছে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আনা ভাবতে লাগলো, আমার ভালোবাসা ক্রমাগতই আবেগবর্জিত ও আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে, আর তার ভালোবাসা ক্রমেই কমে যাচ্ছে। তাই তো আমরা পরস্পরের কাছ থেকে দূরে ছিটকে পড়েছি, আর এছাড়া কোনো উপায়ও নেই। আমার কাছে সেই তো সব। আমি চাই সে আমাকে সব কিছু দিয়ে দিক, আর সে চাই ক্রমাগত আমার কাছ থেকে দূরে সরে যেতে। মিলনের আগে আমরা দুজন দুজনের দিকে এগিয়ে এসেছিলাম, তারপর থেকেই আমরা অনিবার্যভাবে দূরে সরে গিয়েছি। কিছুতেই এর অন্যথা হবে না। সে বলে আমি ঈর্ষায় পাগল। আমিও বলি আমি ঈর্ষায় পাগল, কিন্তু সেটা সত্য নয়। আমি ঈর্ষান্বিত নই, আমি অসন্তুষ্ট। কিন্তু ঠোঁট দুটো ফাঁক করে সে সরে বসলো। হঠাৎ একটা নতুন চিন্তা তার মাথায় ঢুকলো। আমি যদি তার রক্ষিতা না হয়ে অন্য কিছু হতে পারতাম, তার আদর ভালোবাসা ছাড়া আর কিছু না চাইতাম। কিন্তু
আর কিছু হতে আমি পারি না, হতে চাই না। আমার বাসনা তার মনে বিতৃষ্ণা জাগায়, আর আমার মনে জাগায় ক্রোধ। এর অন্যথা তো হতে পারে না। আমি কি জানি না সে আমাকে ঠকাবে না? প্রিন্সেস সরোকিনাকে ঘিরে তার মনে কোনো মতলব নেই। কিটিকে সে ভালোবাসে না, আর আমার প্রতি সে অবিশ্বাসী হবে না, এসবই আমি জানি। কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না। সে যদি আমাকে ভালো না বেসে শুধু কর্তব্যের খাতিরেই আমাকে দয়া দেখায়, মমতা দেখায়, আমি যা চাই তাই যদি সে আমাকে না দেয়, সে যে ক্রোধের চাইতে 1000 গুণ খারাপ, সে তো নরক। আর আসলেও তাই তো হয়েছে। দীর্ঘদিন হলো সে আমাকে ভালোবাসে না, আর যেখানে ভালোবাসার শেষ, সেখানেই তো ঘৃণার শুরু। এই রাস্তাঘাট আমি একেবারেই চিনি না। এই পাহাড়, এইসব বাড়ি বাড়ি, সব বাড়িতেই মানুষ আর মানুষ, মানুষের শেষ নেই। সকলেই একে অন্যকে ঘৃণা করছে। এবার ভাবা যাক, সুখী হতে হলে আমার কি দরকার। ধরা যাক আমি বিবাহ বিচ্ছেদ পেলাম, অ্যালেক্সি আলেকজান্দ্রেভিচ সের্গেইকেও আমার হাতে দিল, আর আমি ব্রন্স্কিকে বিয়ে করলাম। কারেনিনের কথা মনে হতেই তার ছবিটা অসাধারণ অস্পষ্টতায় আনার সামনে ফুটে উঠল। যেন তার সেই দুর্বল, প্রাণহীন, অনুজ্জ্বল দুটি চোখ, সাদা হাতের কালো শিরা, গলার বিশেষ স্বর, আর আঙ্গুলের গাঁঠ ফোটানোর শব্দ, সব কিছু নিয়ে এসে আনার সম্মুখে এসে দাঁড়িয়েছে। তাদের দুজনের যে সম্পর্ক ভালোবাসার নামে চলে যাচ্ছিল, সেটা মনে হতেই তীব্র বিতৃষ্ণায় সে শিউরে উঠল। ধরা যাক আমি বিবাহ বিচ্ছেদ পেলাম ও ভ্রন্স্কির স্ত্রী হলাম, তাহলে কি আজ কিটি যেভাবে আমার দিকে তাকাচ্ছিল সেভাবে আর কখনো তাকাবে না? সেই একইভাবে সে তাকাবে? আর সের্গেই কি আর কখনো আমার 2 স্বামীর কথা চিন্তা করবে না বা আমাকে জিজ্ঞাসা করবে না? ভ্রন্স্কিও আমার জন্য নতুন কোনো মনোভাবের সৃষ্টি হবে? সুখের মুখ না দেখতে পাই আমার সব যন্ত্রণার অবসান হওয়াও কি সম্ভব? না না, আবার বলছি না। সন্দেহের ছায়ামাত্র না রেখে সে নিজেকে বলতে লাগলো, অসম্ভব। জীবনই আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। তাকে করে তুলেছে দুঃখী, আর সে দুঃখী করে তুলেছে আমাকে। এর উপর তার বা আমার কোনো হাত নেই। সব রকম চেষ্টা করা হয়েছে, স্ক্রু খুলে গেছে। ছেলে নিয়ে একটি ভিক্ষুণী, ও মনে করেছে ওর জন্য আমরা দুঃখিত। একে অন্যকে ঘৃণা করব বলেই কি আমাদের এই পৃথিবীতে ঠেলে দেয়া হয়নি? আর সেই জন্যই কি আমরা নিজেদের ও অন্যকেও কষ্ট দিই না? কয়েকটি স্কুলের ছেলে আসছে হাসতে হাসতে, সের্গেই, ভাবতাম আমি তাকে ভালোবাসি, তার প্রতি মমতায় আমার সুখের অন্ত নেই, কিন্তু তাকে ছেড়ে এসেও তো আমি বেঁচে আছি, আর এক ভালোবাসার জন্য তাকে বিলিয়ে দিয়েছি। আর সেই নতুন ভালোবাসা যতদিন আমাকে সুখী রেখেছে, ততদিন এই পরিবর্তন নিয়ে কোনো নালিশ করিনি। আর যাকে সে একদিন প্রেম নামে ডেকেছিল, তার কথা মনে হতেই বিতৃষ্ণায় তার মন ভরে উঠল। আজ নিজের ও অপরের জীবনকে স্পষ্টভাবে দেখতে পেয়ে সে উল্লসিতও হয়ে উঠল। আমরা সকলেই এক। আমি, পিয়তর, কোচোয়ান, ফিওদর, সেই বণিক আর ভলগার তীরে যারা বাস করে, সকলেই সব সময় সর্বত্র। চিন্তার শেষেই তারা নিজনি নভগরদ রেলওয়ে স্টেশনের নিচু বাড়িটায় পৌঁছে গেল, আর তাদের মালপত্র নিতে কুলিটা ছুটে এলো। ওভিরালোভকা যাবেন তো? পিয়তর শুধালো। কোথায় যাবে, কেন যাবে, সেসবে আনা ভুলে গিয়েছিল। একটু চেষ্টা করে তবে সে পিয়তরের প্রশ্নটা ধরতে পারল। হ্যাঁ বলে সে টাকার থলিটা তার হাতে দিল। তারপর ছোট্ট লাল থলিটা হাতে নিয়ে গাড়ি থেকে নামল। গাড়ির ভিতর দিয়ে প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ের দিকে যেতে যেতে সব কথাই নতুন করে তার মনে পড়ল। আরেকবার প্রথমে আশা, তারপরে নিরাশা, তার আহত ক্ষুব্ধ হৃদয়ের পুরনো ক্ষতের উপর আঘাত করতে লাগলো। 5 কোণা আসনটাতে বসে সে অনিচ্ছা সত্ত্বেও লোকের যাওয়া আসা দেখতে লাগলো। যেন দেখতে পেল গন্তব্য স্টেশনে পৌঁছে সে ভ্রন্স্কিকে একটা হাত চিঠি লিখছে। চিঠিতে কি লিখবে তাও মনে মনে ভাবছে। তারপর সে ভাবতে লাগলো কেমন করে ভ্রন্স্কির মার কাছে তার দুঃখের নালিশ জানাচ্ছে, আর সেই সময় আনা ঘরে ঢুকে তাকে কি কথা বলবে। তখন তার মনে হলো হয়তো এখনো সুখের আশা আছে, কিন্তু হায়, ভ্রন্স্কির জন্য তার ভালোবাসা ও ঘৃণা কি বেদনাদায়ক। তার বুকের ভিতরটা ভয়ঙ্করভাবে ঢিপঢিপ করছে। একটা ঘন্টা বাজলো।
কয়েকটি কুৎসিত উদ্ধত যুবক ছুটে পাশ কাটিয়ে চলে গেল। তকমা এঁটে বোতামাটা জুতো পরে প্রিয়তর আনাকে নিয়ে যাবার জন্য প্রতীক্ষালয়ে ঢুকল। আনা যখন প্ল্যাটফর্মে তাদের পাশ দিয়ে চলে গেল, হল্লাবাজ যুবকরা তখন চুপ করে গেল। একজন অপরজনের কানে কানে কি যেন বলল। নিঃসন্দেহে আদির অসাত্মক কিছু। উঁচু সিঁড়ি বেয়ে একটা ফাঁকা কামরায় ঢুকে আনা একটি গদিয়াটা ডিভানে বসল। প্রিয়তর প্ল্যাটফর্ম থেকেই বিদায় সম্ভাষণ জানালো। বোকার মতো হাসতে হাসতে সোনালি কাজ করা টুপিটা তুলল। কন্ডাক্টর সশব্দে দরজাটা বন্ধ করে ছিটকিনি এঁটে দিল। একটি কুৎসিত মহিলা স্কার্টের নিচে শক্ত প্যাড পরে। আনা কল্পনায় দেখল সে যেন উলঙ্গ, আর তা দেখে মর্মাহত হলো। মেয়েকে নিয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে ছুটতে ছুটতে আসছে। যাতে কাউকে দেখতে না হয় সেজন্য আনা তাড়াতাড়ি ফাঁকা কামরার উল্টো দিকের জানালায় গিয়ে বসল। একটা নোংরা মজুরের টুপি পরা কুৎসিত বুড়ো মানুষ জানালার পাশ দিয়ে এগিয়ে নিচু হয়ে গাড়ির চাকায় কি যেন করতে লাগলো। আনার মনে হলো লোকটাকে যেন চেনা চেনা লাগছে। স্বপ্নের কথা মনে পড়তেই আনা আতঙ্কে কেঁপে উঠল। উঠে দরজার গায়ে লেপ্টে দাঁড়ালো। আর ঠিক তখনই কন্ডাক্টর দরজা খুলে একটি লোক ও তার স্ত্রীকে কামরায় ঢুকিয়ে দিল। আপনি কি বাইরে যাবেন? আনা জবাব দিল না। কন্ডাক্টর বা দম্পতি কারো চোখে গুণ্ঠনের নিচে তার মুখের আতঙ্ক ধরা পড়ল না। নিজের জায়গায় ফিরে গিয়ে সে বসে পড়ল। দম্পতিটি বিপরীত দিকে বসে লুকিয়ে লুকিয়ে সাগ্রহে তার পোশাক পরিচ্ছদ দেখতে লাগলো। স্বামী স্ত্রী দুজনের প্রতি আনা বিরক্ত হয়ে উঠল। স্বামীটি জানতে চাইল সে ধূমপান করলে আনার কোনো আপত্তি আছে কিনা। আসলে কথা বলার একটা ছুতো পাবার জন্যই সে কথাটা বলল। অনুমতি পেয়েও লোকটা ধূমপানের পরিবর্তে বউয়ের সঙ্গে ফরাসিতে নানা বিষয়ে আলাপ করতে শুরু করলো। শুধু আনার মনোযোগ আকর্ষণ করার জন্যই দুজন আজে বাজে নানা কথা বলতে লাগলো। আনা পরিষ্কার বুঝতে পারল তারা দুজনই দুজনকে নিয়ে বিরক্ত, একজন আরেকজনকে ঘৃণা করে। আর এরকম জঘন্য জীবদের ঘৃণা না করাটাই অসম্ভব। দ্বিতীয় ঘন্টা বাজতেই একটা হই হুল্লা হাসি ও মালপত্র টানাটানির শব্দ উঠল। আনা দেখল এ হইচই কারো ভালো লাগছে না। আর সেই অট্টহাসিতে আনা এতই বিরক্ত বোধ করল যে দুই হাতে সে কান চেপে ধরল। অবশেষে তৃতীয় ঘন্টা বাজলো। বাঁশি বাজলো। ইঞ্জিনটা সশব্দে কিছুটা বাষ্প ছেড়ে দিল। শিকলের ঝনঝন শব্দ হলো। আর স্বামীটি ক্রুশ চিহ্ন আঁকল। বিষ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আনা ভাবল স্বামীটিকে জিজ্ঞাসা করবে যে এ কিরকম করে হয়। রেলপথের জংশনের উপর খটাং খটাং শব্দ করতে করতে আনার কামরাটা প্ল্যাটফর্ম পেরিয়ে পাথরের দেয়াল, সিগন্যাল টাওয়ার আলোকিত হয়ে উঠল। পর্দায় বাতাস খেলা করতে লাগলো। ট্রেনের তালে তালে দুলতে দুলতে তাজা বাতাসে নিঃশ্বাস টেনে আনা সহযাত্রীদের ভুলে গেল। নতুন করে তার নিজের চিন্তায় ডুবে গেল। কোথায় ছেড়েছিলাম? ও হ্যাঁ, ভাবছিলাম জীবন যেখানে যন্ত্রণা নয় এমন একটা জায়গা খুঁজে পাওয়া অসম্ভব। মানুষের জন্মই দুঃখ ভোগের জন্য, এসবই আমরা জানি। তবু নিজেদের কেমন করে ঠকানো যায় তাই ভেবেই জীবন কাটিয়ে দিই। আর সত্যি যদি সত্যের মুখোমুখি হতাম তাহলে আমাদের কি করতে হতো? এজন্যই তো মানুষকে বুদ্ধিবৃত্তি দেওয়া হয়েছিল, যাতে সে বিপর্যয়ের হাত থেকে বাঁচতে পারে। স্ত্রীটি ফরাসিতে বলল, যেন আনার চিন্তার উত্তরেই তার মুখ থেকে কথাগুলো বেরিয়ে এসেছে। হ্যাঁ, আমি খুবই বিপর্যস্ত হয়ে পড়েছি, আর সেই বিপর্যয়ের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যই তো আমার বুদ্ধিবৃত্তি রয়েছে। আমাকে তাই তো করতে হবে। যখন দেখবার মতো কিছুই নেই, যখন সব কিছুই ঘৃণার্হ, তখন হাতের মোমবাতিটা কেন নিভিয়ে দেওয়া যাবে না? কিন্তু কেমন করে? কন্ডাক্টর কেন করিডর দিয়ে ছুটে গেল? অন্য গাড়ির যুবকরা চিৎকার করছে কেন? তারা কথা বলছে কেন? হাসছে কেন? সব নকল, সব মিথ্যা, সব প্রতারণা, সব শয়তানি। গন্তব্য স্টেশনে ট্রেনটা থামলে অন্য যাত্রীদের সঙ্গে আনাও গাড়ি থেকে নামল। কুষ্ঠ রোগীদের এড়িয়ে যাবার মতো করে তাদের কাছ থেকে সরে গিয়ে সে প্ল্যাটফর্মে দাঁড়ালো। এতক্ষণে মনে করতে চেষ্টা করলো সে কেন এসেছে আর কি করতে চায়। আগে সব কিছুই মনে হয়েছিল সহজসাধ্য, এখন তাই মনে হচ্ছে দুঃসাধ্য। বিশেষ করে এই অবাঞ্ছিত জনতার ভিড়ের কোলাহলে এই যে কুলিরা এসে তাকে সাহায্য করতে চাইছে,
পরক্ষণেই একদল যুবক প্ল্যাটফর্মের কাঠের পাটাতনে শক্ত বুট ঠুকতে ঠুকতে তাকে আপাদমস্তক নিরীক্ষণ করে সশব্দে গল্প করতে করতে চলে গেল। কখনো বা উল্টো দিকের কিছু যাত্রী তাকে ধাক্কা মেরেই চলে গেল। আনার মনে পড়ল, সে স্থির করেছে তার চিঠির কোনো জবাব না পেলে সে আরও এগিয়ে যাবে। তাই একটা কুলিকে থামিয়ে জিজ্ঞাসা করল, কাউন্ট ভ্রনস্কির কাছে একটা চিঠি পৌঁছে দেবার মতো কোনো কোচোয়ান পাওয়া যাবে কিনা। কাউন্ট ভ্রনস্কি? ভ্রনস্কিদের গাড়িতে এইমাত্রও সেখানে ছিল। প্রিন্সেস সরোকিনা ও তার মেয়ের জন্য এসেছিল। কোচোয়ানটিকে দেখতে কেমন? আনা যখন কুলির সঙ্গে কথা বলছিল সেই সময় লাল মুখ ফুর্তিবাজ কোচোয়ান মিখাইল তাকে দেওয়া কাজটা ঠিকমতো করতে পারার গর্বে ফুলতে ফুলতে সেখানে এসে হাজির হলো এবং আনার হাতে একটা চিঠি দিল। সে খামটা ছিঁড়ে ফেলল। পড়বার আগেই তার বুকটা কাঁপতে লাগলো। তোমার চিঠিটা না পাওয়ার জন্য খুবই দুঃখিত। 10টায় বাড়ি পৌঁছবো। ভ্রনস্কি তাড়াহুড়োতে এটুকুই লিখে জানিয়েছে। তাই দেখছি। ঠিক যা ভেবেছিলাম। প্রতিহিংসাপরায়ণ হাসি হেসে আনা মনে মনে বলল, ঠিক আছে, তাহলে বাড়ি চলে যাও। সে মিখাইলকে বলল। ধীরে ধীরেই কথাটা বলল, কারণ যেরকম তীব্রভাবে তার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছিল তাতে সে নিঃশ্বাসই ফেলতে পারছিল না। না, এভাবে তুমি আমাকে নির্যাতন করবে তা আমি হতে দিব না। ক্ষুব্ধ স্বরে সে কথাটা বলল, ভ্রনস্কির উদ্দেশ্যে নয়, নিজের উদ্দেশ্যেও নয়। বলল সেই শক্তিকে যে তাকে কষ্ট দিচ্ছে। তারপরেই স্টেশন বাড়িটা পেরিয়ে প্ল্যাটফর্ম ধরেই সে এগিয়ে গেল। যে দুটি দাসী প্ল্যাটফর্মে বেড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে তার পোশাকের লেস সম্পর্কে মন্তব্য করল। আসল চিজ। যুবকের দল ফিরে এসে তার পিছনে লাগলো। তার মুখের দিকে তাকিয়ে হো হো করে হাসল। অস্বাভাবিক উত্তেজনায় চিৎকার করতে লাগলো। স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলো, সে কি আরও এগিয়ে যাবে? যে ছেলেটা কবাজ বিক্রি করছিল সেও আনার উপর থেকে চোখ ফেরাতে পারছিল না। প্ল্যাটফর্ম ধরে চলতে চলতে আনা বিড়বিড় করে বলে উঠল, হায় ঈশ্বর, আমি কোথায় যাব? প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে পৌঁছে সে থেমে গেল। কয়েকটি নারী ও শিশু চশমা পরা একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে এসেছিল। এতক্ষণ তারা হইচই হাসাহাসি করছিল। এবার আনাকে দেখে চুপ করে তার দিকে তাকিয়ে রইল। দ্রুত পা ফেলে সে প্ল্যাটফর্মের একেবারে কিনারায় গিয়ে পৌঁছালো। একটা মালগাড়ি আসছিল। প্ল্যাটফর্মটা কাঁপতে লাগলো। আনার মনে হলো সে আবার ট্রেনে চড়ে চলেছে। ভ্রনস্কির সঙ্গে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন যে লোকটি ট্রেনে কাটা পড়েছিল সহসা তার কথা মনে পড়ায় সে নিজের কর্তব্য বুঝে ফেলল। দ্রুত হালকা পায়ে সিঁড়ি দিয়ে নেমে রেল লাইনের কাছে গিয়ে সে চলমান ট্রেনটার কাছে থামল। গাড়িগুলোর নিচের দিকটায় তার চোখ পড়ল। প্রথম গাড়িটার বল্টু, শিকল, লাইনের উপর দিয়ে ধীরে ধীরে ঘুরে যাওয়া লোহার উঁচু উঁচু চাকা সব সে দেখতে পাচ্ছে। সে মনে মনে হিসাব করল কতক্ষণে গাড়িটার সামনের ও পেছনের চাকার ঠিক মাঝখানটাতে তার সামনাসামনি আসবে। ঠিক ওখানে গাড়ির নিচেকার ছায়ার ভিতর দিয়ে স্লিপারগুলোর ফাঁকে ফাঁকে বালি ও পোড়া কয়লা দিয়ে বোঝাই করা জায়গাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে নিজের মনেই বলে উঠল, একেবারে মাঝখানে, ঠিক ওখানে। তারপরেই তাকে শাস্তি দিয়ে আমি চলে যাব সকলের নাগালের বাইরে, নিজের নাগালেরও বাইরে। প্রথম গাড়িটা ঠিক তার সামনে আসতেই তার মাঝখানে ঠিক নিচে সে ঝাঁপ দিতে চাইল, কিন্তু ছোট লাল থলিটা হাত থেকে খুলতে খুলতেই অনেক দেরি হয়ে গেল। পরের গাড়িটার জন্য তাকে অপেক্ষা করতে হবে। স্নানের সময় ঠান্ডা জলে প্রথম ডুব দেবার আগে তার যে অভিজ্ঞতা হয়েছিল ঠিক সেই রকম অনুভূতি তাকে পেয়ে বসলো। সে ক্রুশ চিহ্ন আঁকল। সেই পরিচিত ভঙ্গিটি দেখেই শৈশব ও বালিকা বয়সের সব স্মৃতি সার বেঁধে তার মনের মধ্যে এসে ভিড় করে দাঁড়ালো। যে অন্ধকার সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছিল সহসা তা ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং অতি অল্প সময়ের জন্য জীবনটা তার সামনে এসে দেখা দিল অতীত আনন্দের সব উজ্জ্বলতা নিয়ে। কিন্তু অগ্রসরমান দ্বিতীয় গাড়িটার চাকার উপর থেকে সে তার চোখ দুটিকে সরিয়ে নেয়নি। আর ঠিক যে মুহূর্তে গাড়িটার দুটি চাকার মধ্যবর্তী জায়গাটা তার মুখোমুখি এলো অমনি লাল থলিটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘাড় দুটো কুঁজো করে সেই দুটো হাতে ভর দিয়ে গাড়িটার নিচে পড়ে গেল। তারপর যেন উঠবার চেষ্টাতেই শরীরটাকে সবেগে চালিয়ে হাঁটুতে ভর দিয়ে বসলো। সঙ্গে সঙ্গে নিজের কাজে সে নিজেই আটকে উঠল। আমি কোথায়? আমি কি করছি? কেন করছি?
সে উঠতে চেষ্টা করলো, নিজেকে পেছনে ফেলে দিতে চেষ্টা করলো, কিন্তু একটা প্রচণ্ড অমোঘ কিছু তার মাথায় এসে আঘাত করলো, তাকে নিচে টেনে নিয়ে গেল। সংগ্রাম নিষ্ফল বুঝতে পেরে সে অস্ফুট কণ্ঠে বলল, ঈশ্বর, আমাকে ক্ষমা করো। একটা বৃদ্ধ কিছু লোহা হাতে নিয়ে বিড়বিড় করে কি যেন বলছে, আর মোমবাতির আলোয় বেদনা, প্রতারণা, দুঃখ ও পাপে ভরা একখানি পুঁথি সে পড়ছিল। সেটা যেন আগের চাইতে অনেক বেশি উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। যা কিছু এতদিন ছিল অন্ধকারে ঢাকা, তাকেও আলোকিত করে তুলল। তারপর সে আলোটা কাঁপতে কাঁপতে, কমতে কমতে একসময়ে চিরতরে নিভে গেল। প্রায় 2 মাস কেটে গেছে। আতপ্ত গ্রীষ্মকালেরও অর্ধেক পার হয়ে গেছে। এতদিনে সের্গেই আইভানোভিচ কুজনিসেভ মস্কো ছেড়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। এই সময়ে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার 6 বছরের প্রচেষ্টার ফল ইউরোপীয় রাশিয়ার শাসন ব্যবস্থার মৌলিক আকার ও নীতির একটা পরীক্ষামূলক পর্যালোচনা নামক বইটি লেখা শেষ হয়েছিল আগের বছরে। বইটির ভূমিকা ও কয়েকটি অধ্যায় বিভিন্ন সাময়িক পত্রিকায় আগেই প্রকাশিত হয়েছে। বাকি অধ্যায়গুলোও সে তার মহলের লোকদের পড়ে শুনিয়েছে। কাজেই কথা বলা ভুল হবে যে তার বইতে যেসব চিন্তা ভাবনাকে প্রকাশ করা হয়েছে সেগুলো জনসাধারণের কাছে সম্পূর্ণ নতুন। তৎসত্ত্বেও কুজনিসেভ আশা করছে যে বইটির প্রকাশ সাধারণের উপর প্রভাব বিস্তার করবে। বৈজ্ঞানিক চিন্তাধারায় ঠিক একটা বিপ্লব না আনলেও অন্তত পণ্ডিত মহলে একটা সাড়া লাগাবে। অনেক কষ্ট করে পরিমার্জনা করার পরে বইটি প্রকাশিত হয়েছে এবং পুস্তক বিক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। কুজনিসেভ কখনো বইটি সম্পর্কে খোঁজখবর নেয়নি। বইটি কেমন বিক্রি হচ্ছে সে সম্পর্কে প্রশ্ন করা হলে অনিচ্ছা সত্ত্বেও উদাসীনতার ভান করে তার জবাব দিয়েছে। আসলে বইটির বিক্রি সম্পর্কে সে নিজেও পুস্তক বিক্রেতাদের কিছু জিজ্ঞাসা পর্যন্ত করেনি। তথাপি সম্পাদক ও জনসাধারণের মনে বইটি কিভাবে রেখাপাত করেছে সেদিকে সে একান্ত মনোযোগের সঙ্গে লক্ষ্য রেখেছে। কিন্তু 1 সপ্তাহ গেল, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ গেল, অথচ রেখাপাতের কোনো লক্ষণই দেখা দিল না। পণ্ডিত ও বিশেষজ্ঞ মহলে তার বন্ধুরা কখনো কখনো বইটার কথা বললেও সেটা ছিল নেহাতি ভদ্রতা রক্ষার ব্যাপার। বাকি পরিচিত জনদেরও বিষয়ে কোনো আগ্রহ না থাকায় তারা বইটির কথা উল্লেখ পর্যন্ত করল না। বইটার ব্যাপারে সকলেই যে সম্পূর্ণ উদাসীন হয়ে রইল তার একটা বড় কারণ সেই সময় একটা জরুরি ব্যাপার নিয়ে জনসাধারণের মন অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়েছিল। 1 মাসের বেশি হয়ে গেল, কোনো সাময়িক পত্রিকায় বইটির উল্লেখ পর্যন্ত করা হলো না। একটা সমালোচনা কতদিনে প্রকাশিত হতে পারে কুজনিসেভ তার একটা হিসেবও করল। কিন্তু 1 মাস হয়ে গেল, 2 মাস গেল, অথচ টু শব্দটি শোনা গেল না। এ কথা ঠিক যে দ্য নর্দার্ন বিটল পত্রিকায় অপেরা গায়ক দ্রাবান্তিকে নিয়ে যে ব্যঙ্গাত্মক প্রবন্ধটি প্রকাশিত হয়েছে তাতে কুজনিসেভের বইটিকে এমন তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করা হয়েছে যে তার ফলে সকলেই তার কিসমত বুঝতে পেরে বইটাকে সাধারণের উপহাসের পাত্রে ফেলে দিয়েছে। অবশেষে 3য় মাসে একটা গুরুগম্ভীর পত্রিকায় বইটার একটা সমালোচনা প্রকাশিত হয়েছে। সেই প্রবন্ধ লেখককে কুজনিসেভ চেনে। গোলাবৎসবদের বাড়িতে তার সঙ্গে কুজনিসেভের দেখা হয়েছিল। প্রবন্ধকার বয়সে তরুণ, কলমটি দুর্বিনীত, শিক্ষা দীক্ষার অভাব আর লোকসমাজে লাজুক। যুবকটির প্রতি যথেষ্ট অবজ্ঞা সত্ত্বেও কুজনিসেভ মনোযোগ সহকারে সমালোচনাটি পড়ল। প্রবন্ধটি ভয়াবহ। বইটাকে সে যেভাবে বুঝেছে সেটা ক্ষমার অতীত। খুশি মতো বেছে বেছে এমন সব অংশের উদ্ধৃতি সে দিয়েছে তাতে বইটা পড়া না থাকলে খুব অল্প লোকই বইটা পড়েছে। যে কেউ মনে করবে যে বইটা কতগুলো বড় বড় কথার সংগ্রহ ছাড়া আর কিছুই নয়, আর সেগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অবান্তরভাবে এবং গ্রন্থাকার একটি নির্বোধ গর্দভ, আর এই কাজের পক্ষে সম্পূর্ণ অযোগ্য। কিন্তু এসব কথাই এমন রসালো করে লেখা হয়েছে যে কুজনিসেভের মনে হলো যে ওরকম রসালো লেখা সে যদি লিখতে পারত তো ভালোই হতো। কিন্তু ঠিক সেই কারণেই লেখাটি এত ভয়ঙ্কর হয়েছে বলে মনে হয়েছে। সঙ্গে সঙ্গে কুজনিসেভ ভাবতে বসল, সমালোচকটির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় সে কি তাকে কোনো রকমে অসন্তুষ্ট করেছিল? সামান্য চেষ্টাতেই তার মনে পড়ল সেই সময় একটি শব্দের ভুল প্রয়োগের প্রতি সে যুবকটির দৃষ্টি আকর্ষণ করেছিল। এতক্ষণে সমালোচনার উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা গেল। এই সমালোচনার পরে
কি ছাপায় কি কথায় বইটা সম্পর্কে পরিপূর্ণ নীরবতা নেমে এলো। কুজনিসব দেখল তার 6 বছরের এত পরিশ্রম মানুষের মনে কোনো দাগই কাটতে পারল না। লেখার কাজ নিয়েই সে এতদিন ব্যস্ত ছিল। তার বদলে আর কোনো কাজ হাতে না থাকায় কুজনিসেবের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠল। তবু কুজনিসেবের ভাগ্য ভালো, বইটির ব্যর্থতার জন্য সে যখন বেশ মুষড়ে পড়েছিল তখন তৎকালীন সব রকম সমস্যাকে ছাপিয়ে বড় হয়ে দেখা দিল স্লাব সমস্যা। আগে থেকেই যারা এই সমস্যাটিকে জনসাধারণের সামনে তুলে ধরেছিল, কুজনিসেব তাদের অন্যতম। এবার সেই সমস্যাটিকে নিয়েই সে পুরোপুরি কাজে নেমে পড়ল। সেই সময় কুজনিসেবের বন্ধুরাও স্লাব সমস্যা ও সার্বিয়ার যুদ্ধ ছাড়া আর কোনো বিষয়ে কিছু লিখত না বলে বলতো না। অঢেল সময় তাদের হাতে, তারাও স্লাবদের কল্যাণেই কাজ করে সময় কাটাতো। বল নাচ, কনসার্ট, ডিনার, বক্তৃতা, মহিলাদের ফ্যাশন শো, বিয়ার, সরাইখানা, সর্বত্রই স্লাবদের প্রতি সহানুভূতির আলোচনা। কুজনিসেবের মতে এই আন্দোলনের ভিতর দিয়ে জাতীয়তার মনোভাবই আত্মপ্রকাশ করেছে। এই কাজে যত সে নিজেকে জড়িয়ে ফেলল ততই তার মনের ধারণা দৃঢ়তর হতে লাগলো যে একদিন এই আন্দোলন প্রবল আকার ধারণ করবে, একটি নতুন যুগের সৃষ্টি করবে। কাজেই এই মহান ব্রতে সে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিল। ফলে বইয়ের চিন্তা তার মাথা থেকে চলে গেল। এই সব কাজকর্মে গোটা বসন্তকাল ও গ্রীষ্মের প্রথম দিকটা সে এতই ব্যস্ত ছিল যে জুলাই মাস পড়লে তবে সে গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবার সময় করতে পারল। 2 সপ্তাহের বিশ্রামের জন্য সে যাত্রা করল রাশিয়ার একটি দূরতম গ্রামে, যে গ্রাম রুশ জনগণের পবিত্র ভূমি। অন্য সব শহরবাসীদের সঙ্গে তারও দৃঢ় ধারণা যে জাতীয় অভ্যুত্থান ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তাকেই সে প্রত্যক্ষ করতে পারবে গ্রামের জীবনযাত্রায়। কাতাবাসবেরও অনেক দিনের ইচ্ছা বন্ধু লেভিনকে তাদের বাড়িতে নিয়ে যাবে বলে যে কথা সে দিয়েছে সেটা পূরণ করবে। তাই সেও কুজনিসেবের সঙ্গে যাত্রা করল। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 39টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।